প্রথমে একটা স্লোগান দিয়ে নিই, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি সেটা বলি নাই কখনো। আমি বলি কি, দিল্লিও না, ঢাকাও না, করাচি এবং ইসলামাবাদ। কিন্তু এই ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর খতরনাক ইন্টেলিজেন্স এজেন্সির মধ্যে অন্যতম র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, বিশ্বের অন্যতম চৌকস, বিশ্বের অন্যতম বৃহত্তর কিংবা বিশ্বের অন্যতম খতরনাক গোয়েন্দা সংস্থাদের মধ্যে সেরা 5 কিংবা 10-এর মধ্যে রয়ের অবস্থান। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতবর্ষের শিলংয়ে ছিলেন, আপনারা সেটা সবাই জানেন। তিনি বারবার অভিযোগ করেন তাকে ভারতে পাচার করা হয়েছিল, ভারতে গুম করা হয়েছিল। কিন্তু একটা মানুষ 9 বছর কিভাবে গুম থাকেন এবং 5 আগস্টের পর কি এমন অলৌকিক কর্মযজ্ঞ ঘটে গেল যার মাধ্যমে তিনি শিলং থেকে সরাসরি বিমানের ফ্লাইটে করে বাংলাদেশে চলে আসলেন তো বটেই। আইসা বিএনপির একচ্ছত্র আধিপত্য নিয়ে নিলেন এবং সবশেষে বিএনপি সরকার গঠন করবার পর তিনি বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ বাগিয়ে নিয়েছেন। এর মধ্যেখানে অনেকগুলা হ্যাঁ না যদি কিন্তু অথবা আছে। আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশে যেই জঙ্গি উত্থান হয়েছে, এই জঙ্গি উত্থানে অর্থায়ন থেকে শুরু করে লজিস্টিক্স সাপোর্ট এবং লোকবল সব কিছুতে সমন্বয় করেছে শিলং সালাউদ্দিন সাহেব। শিলংয়ে বৈশা আপনারা জানেন তিনি তো রয়ের প্রথম সারির দালাল, এটা আমরা সবাই জানি। তিনি 9 বছর ভারতে ছিলেন, ভারত তাকে খাইয়ে পরিয়ে পেলে বসে বড় করবার জন্য সেখানে রাখেন নাই। নিশ্চয়ই কোনো না কোনো এজেন্ডা আছে। এ কথাগুলো শোনার পর ভারতবাসীরা আমার উপর আক্ষেপ করতে পারেন, আমার উপর বিরক্ত হইতে পারেন, কিন্তু এটা চিরন্তন সত্য কথা। গোয়েন্দা সংস্থাদের কিছু বিষয় থাকে, তারা সবসময় তাদের লোকদেরকে দিয়ে তাদের নামে বিরোধিতা করে। যেমনটা পিনাকি, আমি নির্দ্বিধায় বলতে পারি পিনাকি হয় র অথবা সিআইএর এজেন্ট, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। দুইটাই হইতে পারে, ডাবল এজেন্টও হইতে পারে পিনাকি, এটা সময় বলে দেবে। একটা সময় তো চরিত্র বের হয়ে আসবে, এটা নিশ্চিত থাকেন আপনারা। শিলং সালাউদ্দিন 5 আগস্টের বাংলাদেশের এই জঙ্গি উত্থানের সময় তিনি বিভিন্ন মারফতে অর্থের যোগান থেকে শুরু করে, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে এবং তারেক রহমানের সাথে এই জুলাই সন্ত্রাসীদের কমিউনিকেট থেকে শুরু করে সবকিছু করেছেন। এবং যেই পরিকল্পনাগুলো বাংলাদেশে হয়েছে, পুলিশ হত্যা থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা, পথচারীদের হত্যা করা, ব্যবসায়ীদের হত্যা করা, আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে অগ্নিসংযোগ করা, আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করা, বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে আগুন দেওয়া, সেতু ভবন, বিদ্যুৎ ভবন, এছাড়াও মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রত্যেকটা জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সারা বাংলাদেশে যতগুলা থানায় অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, যতগুলা পুলিশকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটার সাথে সম্পৃক্ত ছিল শিলং সালাউদ্দিন, যার কমান্ডিং পজিশনে ছিল, অর্থাৎ নির্দেশনা দিয়েছিল জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী। অনেকেই ভাবতে পারেন মুখরোচক গল্প শোনাচ্ছি, অনেকেই বলতে পারেন মিথ্যা কথা বলতেছি। যদি এমনটা নাই হতো, তবে কেন শিলং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হবার পর মুহূর্তেই গিরগিটির মতো রং বদল করলেন? তিনি গতকাল একটা বিবৃতি দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত করবার সুযোগ নাই। ওকে ফাইন, ভালো কথা। তিনি হঠাৎ করে বললেন 5 আগস্টের আগে পরে যতগুলা পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচার কার্য সম্পন্ন করা হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর পরে কথাগুলো বলেছিলেন। কেন বলেছিলেন জানেন? আমি কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছি আপনাদেরকে। আমি বলেছি যে জুলাই সন্ত্রাসীরা শত শত কোটি টাকার মালিক, জুলাই সন্ত্রাসীরা হাজার কোটি টাকার মালিক। এই টাকার একটা বিশাল অংশ বিএনপি নেতাকর্মীরা হাতিয়ে নিতে চায়। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি 10% থেকে 20%-এ উপনীত হইতে চান। তিনি 10% তারেক রহমান থেকে 20% তারেক রহমানে উন্নীত হতে চান এবং বিএনপির শীর্ষ পর্যায়ের যে সকল নেতারা আছেন তারা এই জুলাই সন্ত্রাসীদের চাপে অনেকটা কুণ্ঠাসা হয়েছিল গত 1.5 বছর। এই চাপ তাদেরকে একটা মানসিকভাবে পীড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। সেই যন্ত্রণা থেকে দীর্ঘমেয়াদে মুক্তি এবং একটা বড় অঙ্কের অর্থ লুপাট করবার জন্য তারা একটা ডিল করেছে। এই ডিলের মধ্য দিয়ে তারা জুলাই সন্ত্রাসীদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ হত্যার বিচার হবে না, এটা সরাসরি বিবৃতি দিয়ে দিয়েছে। 2 দিন পূর্বে বলল পুলিশ হত্যার বিচার হবে, সকল পুলিশ হত্যার বিচার হবে। 2 দিন পর হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ তাদের সাথে মিটিংয়ের পর সাদা পাঞ্জাবি পরে বাংলাদেশের ইতিহাসের সবগুলা বদমাশ, যারা দেশদ্রোহী, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, রাষ্ট্রদ্রোহী অপরাধে যারা দণ্ডিত হবে একটা সময়, এদের সাথে বৈঠক করেছে
এই বৈঠক হবার পরই সালাউদ্দিন সাহেব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিংবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পোলটি নিয়ে বলতেছেন জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত করবার সুযোগ নাই। এখানে একটা বিশাল অঙ্কের লেনদেন হয়েছে হাসনাত, সার্জিস, নাহিদের সাথে। প্রত্যেকটা বিষয়ের যোগসূত্র স্থাপন করেছে আমাদের সম্মানিত প্রফেসর আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান, যে উপদেষ্টা ছিল, যে কিনা দেশের বাইরে যেতে গিয়ে কূটনৈতিক পাসপোর্ট দিয়ে বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছে। এই আদিলুর রহমান এবং ডক্টর আসিফ নজরুল নিকুজিশনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। তাদের তত্ত্বাবধানে এই নিকুজিশন হয়েছে বাংলাদেশে। এই নিকুজিশনের পরই কিন্তু হাসনাত, সার্জিসরা স্ট্যাটাস দিয়েছিল ডিল ডান। দেখেছিলেন আপনারা? এটাই মূল কথা। এখানে আরেকটা বিষয় আছে, পুলিশ হত্যার বিচার না হবার অন্যতম প্রধান কারণ হচ্ছে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডারকে আপনারা তো নিশ্চয়ই চেনেন, ছাত্রদলের সভাপতি রাকিব চাচা। ছাত্রদল পুলিশ হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। যুবদল, বিশেষ করে দক্ষিণ যুবদলের চাঁদাবাজ নয়ন, এই চাঁদাবাজ নয়ন সরাসরি সম্পৃক্ত ছিল। প্রেসের জ্যাকেট পরে, অর্থাৎ সাংবাদিকদের জ্যাকেট পরে এরা থানায় আগুন দিয়েছে জুলাই সন্ত্রাসের সময়। এগুলা তো ফুটেজ আছে, এগুলা তো অস্বীকার করবার সুযোগ নেই। এইখানে জুলাই সন্ত্রাসীদেরকে শুধুমাত্র হুমকি দেওয়া হয়েছিল পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে। এরপর কিন্তু সার্জিস, হাসনাত, আসিফ সবাই কুণ্ঠাসায় পড়েছিল, একটা ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু তারা স্ট্রং ছিল, কারণ জুলাই সন্ত্রাসী যতগুলা পুলিশকে হত্যা করা হয়েছে, যতগুলা থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটাতে যে বিএনপি সম্পৃক্ত ছিল, এই ফুটেজগুলা এই জুলাই সন্ত্রাসীদের কাছে আছে। এই ফুটেজগুলা তাদেরকে প্রোভাইড করেছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI। অনেকেই বলতে পারবেন যে আপনি এত কথা কিভাবে জানেন? আমাদের কাজই তো এগুলো ইনফরমেশন বের করা। আমি তো গুজব রটাই না, আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন। যারা আমাকে প্রথম দিক থেকে ফলো করেন আপনারা নিশ্চয়ই জানেন আমি গুজব রটাই না। এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা সত্য কথা, গোয়েন্দা তথ্য এগুলা। সো এখানে উল্টানোর কোনো সুযোগ নাই। এটাই ছিল মূলত পরিকল্পনা। এই ব্যাপারটা দেখার পর আওয়ামী লীগের অনেকেই খুশিতে গদগদ হয়েছিলেন যে বর্তমান সরকার গণতন্ত্রের পথে হাঁটছে, গণতন্ত্রের পথে পা বাড়াবে, তারেক রহমান সভ্য হয়ে গেছে, তারেক রহমান ভালো হয়ে গেছে। দীর্ঘদিন পশ্চিমা সংস্কৃতিতে থেকে তিনি সভ্য মানুষে পরিণত হয়েছেন, তিনি পশ্চিমাদের কালচার ধারণ করেছেন, তিনি পশ্চিমাদের সংস্কৃতি ধারণ করেছেন, তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশটাকে একটা সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে গড়ার জন্য, ভালো করবার জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবার জন্য। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। কয়লা ধুইলে কখনো সেটা কালো রং ছাড়া অন্য কোনো রঙে পরিবর্তিত হয় না। তারেক রহমান ঠিক একই রকম, একই বৈশিষ্ট্যের মানুষ, তিনি কখনো পরিবর্তন হবেন না। তার মধ্যে সেই বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অলরেডি ইউরোপে গ্যাসের দাম 50% বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে। বুঝতে পারতেছেন এই প্রভাবটা কি বাংলাদেশে আসবে না? বাংলাদেশ কোথায় থেকে তেল কিনে? সুতরাং বাংলাদেশেও প্রভাব পড়বে এবং এই প্রভাবের কারণে বাংলাদেশে রাজস্ব আদায় বাড়বে, অর্থাৎ ভ্যাট ট্যাক্স বাড়বে। ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। আর ট্যাক্স বাড়িয়ে দিলে বাংলাদেশের মানুষের ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাগ্যকে কোথায় নিয়ে ফেলবেন আপনাদের ধারণাও নাই। আপনারা কল্পনাতেও ভাবতে পারেন না বাংলাদেশে কি পরিমাণ অর্থনৈতিক সংকট সামনের দিনে দেখা দেবে। একটা দুর্ভিক্ষ আসন্ন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বিশ্ব যদি উত্তপ্ত হয়, বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে এদের যে কি দুর্দশা হবে, কি জঘন্য পরিণতি হবে, আপনারা কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না। দেখেন বর্তমান সরকার আপনাদেরকে ঠিক কতখানি ভালো রাখতে পারে। পুলিশ হত্যার বিচার বাংলাদেশে একদিন না একদিন হবেই, কোনো না কোনো সরকার করবে। কিন্তু এই সরকার যে করবে না এটার প্রমাণ তারা বারবার দিয়ে দিয়েছেন। কারণ এই পুলিশ হত্যার বিষয়টা সামনে আনার উদ্দেশ্যই ছিল একটা সমঝোতা এবং একটা বড় অঙ্কের অর্থনৈতিক লেনদেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।